তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অফ কিটোঅ্যাসিডোসিস ইন টাইপ 1 ডায়াবেটিস। তাহলে আমরা কোশ্চেন সিনারিও পড়তেছি না, এখানে কোশ্চেন সিনারিও না পড়লে সমস্যা নেই। তাহলে টাইপ 1 ডায়াবেটিস পেশেন্টের কিটোঅ্যাসিডোসিস কেন হয়? লাইপোলাইসিস। টাইপ 1 ডায়াবেটিস আমাদের মেইন সমস্যা কি থাকে? ইনসুলিন ডেফিসিয়েন্সি। এখন ইনসুলিনের কাজ হচ্ছে লাইপোলাইসিস প্রিভেন্ট করা, ইনহিবিশন অফ লাইপোলাইসিস। টাইপ 1 ডায়াবেটিস যেহেতু ইনসুলিনটা ডেফিসিয়েন্সি থাকতেছে, তো এই লাইপোলাইসিস ইনহিবিট করে এই কাজটা সে করতে পারবে না। তাহলে ফলে কি হবে? লিপিডগুলো বেশি বেশি মেটাবলিজম হবে, এখান থেকে প্রোডাকশন হবে আমাদের ফ্রি ফ্যাটি অ্যাসিড। এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটা থেকে দেন প্রোডাকশন হবে কিটোন বডি। এই কিটোন বডিগুলো যখন ব্লাডে বেড়ে যায় তখন আমাদের হয়েছে কিটোঅ্যাসিডোসিস। তাহলে কিটোঅ্যাসিডোসিসের মেইন কারণ কি হচ্ছে? ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। তাহলে ইনসুলিন ডেফিসিয়েন্সি যত বেশি হবে তার কিটোঅ্যাসিডোসিস হওয়ার রিস্কটা তত বেশি থাকবে। কিটোঅ্যাসিডোসিস হলে এক্ষেত্রে পেশেন্ট কি থাকবে? মেটাবলিক অ্যাসিডোসিস। এক্ষেত্রে কি হাই অ্যানন গ্যাপ হবে নাকি নর্মাল অ্যানন গ্যাপ হবে? হাই অ্যানন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস বা হাগমা। আচ্ছা, এখন টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসে কি থাকে? আমাদের ইনসুলিনটা ডেফিসিয়েন্সি থাকে। আর টাইপ 2 তে কি থাকে? টাইপ 2 তে ইউজুয়ালি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। তার মানে ওখানে ইনসুলিন থাকে কিন্তু সেটা ঠিকমতো কাজ করতে পারে না। তাহলে ডিকে হওয়ার রিস্ক থাকবে কাদের বেশি? টাইপ 1 এ নাকি টাইপ 2 তে? টাইপ 1 এ। টাইপ 1 পেশেন্টের ডিকে রিস্কটা বেশি। তাহলে ডিকে মেইন যদি আমরা প্যাথোজেনিস চিন্তা করি তাহলে এখানে কি সমস্যা? ইনসুলিন ডেফিসিয়েন্সি। তাহলে ডিকে যদি আমরা ট্রিটমেন্ট করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টের জন্য যদি বলা হয় যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বা ট্রিটমেন্ট অফ চয়েস, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে ডিকে হচ্ছে আমাদের ইনসুলিন কমে যাওয়ার কারণে। তাহলে সেক্ষেত্রে আমাদের মেইন ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ইনসুলিন দিতে হবে পেশেন্টকে। আর টাইপ 2 তে কি থাকে? এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে এই ধরনের অ্যাসিডিস হওয়ার রিস্ক থাকে কম, কারণ এদের অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে না, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। যে কারণে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেট এটা হওয়ার রিস্ক থাকে বেশি। লম্বা সময় ধরে হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করে, এর ফলে পেশেন্টের অসমোটিক ডাইজেস্টার ফ্লুইড বেশি লস হয়। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যাসিডিস হওয়ার রিস্কটা একটু কম। তাহলে টাইপ 1 এর ক্ষেত্রে ডিকে হওয়ার রিস্ক বেশি, অ্যাসিডিস হওয়ার রিস্ক বেশি। এখানে হাই অন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হয় এবং এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইনসুলিন। এবার হট ডায়াগনোসিস ফিটস বেস্ট উইথ দিস ক্লিনিক্যাল পিকচার। You have referred a 17-year-old girl who is part of a family who avoid medical services wherever possible. Her mother is now concerned that her daughter is short for her age and has not commenced her periods. On examination, she is below the 50th centile for height. She appears to have excess skin around her neck and has not developed secondary sexual characteristics. There is an audible cardiac murmur. Chromosome analysis reveals 45X picture. Diagnosis কি? টার্নার সিনড্রোম। ইয়ং পেশেন্ট, শর্ট স্ট্যাচার, অ্যামোনেরিয়া আছে, তারপর হচ্ছে যে ওয়েব নেক আছে, আর ক্যারিওটাইপ হচ্ছে 45X। এটা পুরোপুরি একটা ক্লাসিক্যাল ফিক্সার ফর টার্নার সিনড্রোম। এখানে যে কার্ডিয়াক মারমার আছে এটার কারণ কি হতে পারে? তাহলে টার্নার সিনড্রোমের সাথে কার্ডিয়াক অ্যাবনর্মালিটি কি কি থাকে?
কোয়াক্টেশন অফ অ্যাওর্টা, আরেকটা থাকতে হচ্ছে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ। বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ থেকে সেখান থেকে এই আদর ডেভেলপ করতে পারে। টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম, এই পেশেন্টগুলোর ফিনোটাইপ অ্যাপিয়ারেন্স কেমন হবে এবং জিনোটাইপ কি হবে? জিনোটাইপ, ফিনোটাইপ, তাহলে এদের অ্যাপিয়ারেন্স হবে মেল ফিনোটাইপ। আচ্ছা, টার্নারের ক্ষেত্রে কি থাকে? টার্নারের ক্ষেত্রে জিনোটাইপ হচ্ছে 45X, তার মানে এদের একটা সেক্স ক্রোমোজোম কম থাকে। আর ফিনোটাইপ কি থাকে? ফিমেল, যেহেতু কোনো ওয়াই নাই। কারো যদি ওয়াই না থাকে তাহলে বাই ডিফল্ট সে ফিমেল হবে। তাহলে এটা হচ্ছে টার্নারে। টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম এর আরেকটা নাম হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। তাহলে নামের মধ্যে লুকায়িত আছে পেশেন্টের ফিচার্স কি থাকবে। টেস্টিকুলার ফেমিনাইজেশন, তার মানে তাদের টেস্টিস আছে কিন্তু অ্যাপিয়ারেন্স আছে ফিমেল, তাহলে ফিনোটাইপ হবে ফিমেল আর তার টেস্টিস থাকবে, তাহলে জিনোটাইপ হবে 46XY। তাহলে প্যাথোজেনেসিস কেন হচ্ছে এরকম, এটা আমরা সেকেন্ড নাম থেকে বুঝতে পারবো, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি। তাহলে এই দুইটা একই ডিজিজের দুইটা নাম আর কি, নতুন নাম হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি। তার মানে তার সমস্যা কি হচ্ছে, তার অ্যান্ড্রোজেন প্রোডাকশন হচ্ছে, মানে টেস্টোস্টেরন প্রোডাকশন হচ্ছে, কিন্তু দিস ইজ ইনসেনসিটিভ। তার মানে সমস্যা হচ্ছে রিসেপ্টরে। তাহলে অ্যান্ড্রোজেন যেটা প্রোডাকশন হচ্ছে এটা কোনো কাজ করতে পারতেছে না। তাহলে তার যেহেতু 46XY, মানে জিনোটাইপিক্যালি তার হচ্ছে মেল, তার টেস্টিসও আছে, টেস্টোস্টেরন প্রোডাকশন হচ্ছে, কিন্তু এই টেস্টোস্টেরন রিসেপ্টরে কোনো কাজ করতে পারতেছে না। ফলে তার যে মেল অ্যাপিয়ারেন্স, এই মেল অ্যাপিয়ারেন্সটা তখন আর আসতেছে না। তাহলে মেলের যে সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স বা বডির যে ফিচার্স থাকার কথা সেগুলো থাকতেছে না, তার অ্যাপিয়ারেন্স হচ্ছে ফিমেল অ্যাপিয়ারেন্স। কেন হচ্ছে? যে টেস্টোস্টেরনগুলো প্রোডাকশন হচ্ছে, এই টেস্টোস্টেরনগুলা যেহেতু রিসেপ্টরে কাজ করতে পারতেছে না, এইগুলা কনভার্সন হয়ে তৈরি হয় ইস্ট্রোজেন। তাহলে ইস্ট্রোজেনের কারণে পেশেন্টের ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে, সেকেন্ডারি সেক্সুয়াল যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো ডেভেলপ করবে, পেশেন্টকে দেখতে হবে ফিমেলের মতো। কিন্তু তার যদি আমরা ক্যারিওটাইপিং করি বা জিনোটাইপ করি তখন দেখবো তার ক্যারিওটাইপ হচ্ছে মেলের মতো 46XY। এই কারণে এটার নাম হয়েছে টেস্টিকুলার ফেমিনাইজেশন বা অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। তাহলে এটা একটু খেয়াল রাখা লাগবে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যারিওটাইপিং হচ্ছে মেল কিন্তু ফিনোটাইপিং হচ্ছে ফিমেল। আর টার্নারের ক্ষেত্রে ক্যারিওটাইপিং হচ্ছে 45X আর ফিনোটাইপ হচ্ছে ফিমেল। অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম বা টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম, এই পেশেন্টরা যেহেতু টেস্টিস থাকে এবং টেস্টোস্টেরন প্রোডাকশন হয়, এই টেস্টিস থেকে আরেকটা হরমোন প্রশ্ন হয়, অ্যান্টি মুলারিয়ান হরমোন। এই অ্যান্টি মুলারিয়ান হরমোনের কাজ কি? এগুলা কোনো ফেলোপিয়ান টিউব বা ওভারি এগুলো ফর্মেশন হইতে দেয় না। তাহলে এদের কোনো ওভারি থাকবে না, ফেলোপিয়ান টিউব থাকবে না। যদি পেশেন্টের ফেলোপিয়ান টিউব ওভারি না থাকে তাহলে তাদের মেনস্ট্রুয়েশন হবে না, পেশেন্টের অ্যামোনেরিয়া থাকবে। তাহলে টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম বা অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভ সিনড্রোম, এখানে আমরা কি কি জানলাম? তারা হচ্ছে জিনোটাইপিক্যালি হচ্ছে মেল, তাদের ক্যারিওটাইপিং করলে ভাবো 45XY, তাদের টেস্টিস থাকবে কিন্তু কোনো ফেলোপিয়ান টিউব থাকবে না, ওভারি থাকবে না, পেশেন্টের দেখতে হবে ফিমেলের মতো, বাট তাদের কোনো মেনস্ট্রুয়েশন থাকবে না, প্রাইমারি অ্যামোনেরিয়া থাকবে। আর এই ক্ষেত্রে যে টেস্টিস থাকে সেই টেস্টে থাকে হচ্ছে আনডিসেন্ডেড। এটা তো মেকানিজম আছে, এটা আজকাল এক্সপ্লেন করতেছি না আমরা। টেস্টিস ডিসেন্ড হওয়ার জন্য যে টেস্টোস্টেরন অ্যাক্টিভিটি লাগে এটা তাদের থাকে না, কারণ ডিসেন্ডিং হয় না, এটা ইমিউনাইজেশনে এসে ওখানে এসে আটকা পড়ে যায় আর কি। What is the most probable diagnosis? A 30-year-old man is referred by the emergency department after a road traffic accident. He has suffered from gradually increasing tiredness over the past 4 months. He has also split from his long-term girlfriend after problems with erectile dysfunction. On examination, blood pressure 110/70, pulse 75 and regular, BMI 22. He has bitemporal hemianopia. Blood test reveals testosterone level 7, which is reduced.
prolactin level 4,900 microgram per liter. MRI shows 12 millimeter pituitary tumor. তাহলে কোশ্চেনটা বেশি সহজ করে ফেলছে, লাস্ট টাইম আমাদের ফাইন্ডিংসটা ইউজুয়ালি পরীক্ষা দেওয়া থাকবে না। তাহলে পেশেন্টের কমপ্লেনের মধ্যে আছে টায়ার্ডনেস, আর একটা আছে ইরেকটাইল ডিসফাংশন। ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে আছে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া, ইনভেস্টিগেশন আছে লো টেস্টোস্টেরন, আর হচ্ছে ভেরি হাই প্রোল্যাক্টিন। এক্সিলেন্ট। তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে প্রোল্যাক্টিনোমা। তাহলে পেশেন্টের যে পিটুইটারি টিউমারটা আছে এটা হচ্ছে একটা ম্যাক্রো অ্যাডিনোমা, যেটা হচ্ছে প্রোল্যাক্টিন সিক্রেটিং টিউমার। এক্সেসিভ প্রোল্যাক্টিন সিক্রেশন করার কারণে তার হচ্ছে যে ইলেকট্রাইল ডিসফাংশন বা হাইপোগন্যাডিজম যে ফিচারগুলো আছে সেগুলো ডেভেলপ করছে। এবং যেহেতু টিউমার সাইজটা অনেক বড়, সো সেই ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের কম্পোজিশনের কারণে, অপটিক ক্যাজমা কম্পোজিশনের কারণে বাইটেম্পোরাল হেমিয়ানোপি ডেভেলপ করছে। What is the mechanism of action of metoclopramide that has driven these symptoms? A 40-year-old woman who has been prescribed metoclopramide for persistent nausea comes to the surgery for review. She says that her symptoms of nausea have resolved, but she now has milk leakage from both breasts, a loss of libido, and has not had periods for the last 4 months. Excellent. তাহলে মেটোক্লোপ্রামাইড কি করে? প্রোল্যাক্টিন সিক্রেশন বাড়ায়। কিভাবে? বাইন্ডিং টু D2 রিসেপ্টর অন পিটুইটারি ল্যাক্টোট্রপ। এটা আমরা এন্ডোক্রাইনোলজি পড়ার সময় ডিসকাশন করছিলাম। আমাদের যে হাইপোথ্যালামাস আছে এখান থেকে আমাদের রিলিজ হচ্ছে ডোপামিন। এই ডোপামিনটা দেন পিটুইটারি গ্ল্যান্ডের ল্যাক্টোট্রপের যে D2 রিসেপ্টর থাকে এটার উপর কাজ করে এবং প্রোল্যাক্টিন সিক্রেশনকে ইনহিবিট করে। তার মানে ডোপামিন হচ্ছে প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন। এখন যদি আমরা মেটোক্লোপ্রামাইড ইউজ করি তাহলে সে কি করবে? এই D2 রিসেপ্টরকে ব্লক করে দেয়, ফলে ডোপামিনের যে ইনহিবিটরি ইফেক্ট আছে সেই ইফেক্টটা থাকবে না, এক্সেসিভ প্রোল্যাক্টিন সিক্রেশন হবে। প্রোল্যাক্টিন সিক্রেশন যখন বাড়বে তখন তার এই ধরনের গ্যালাক্টোরিয়া হবে, অ্যামোনোরিয়া, লস অফ লিবিডো এগুলো ডেভেলপ করবে। তাহলে মেটোক্লোপ্রামাইডের একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে যে গ্যালাক্টোরিয়া করে। মেটোক্লোপ্রামাইডের আরেকটা অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে, যেটা আমাদের পরীক্ষা খুব কমনলি আসে? অনেক অ্যাডভার্স ইফেক্ট আছে, পরীক্ষার জন্য দুইটা বেশি ইম্পর্টেন্ট। এটা একটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিনড্রোমস, এটা মনে রাখা লাগবে। তাহলে পার্কিনসনিজম বা এক্সট্রা পিরামিডাল সিমটমস, এটা একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে মেটোক্লোপ্রামাইড। তাহলে এই ধরনের সিনারিও পরীক্ষা দিতে পারে। এই পেশেন্টটারই দেখা যাচ্ছে দিয়ে দিল যে পেশেন্টের এরকম পারসিস্টেন্ট নসের জন্য মেটোক্লোপ্রামাইড প্রেসক্রাইব করা হয়েছে, পেশেন্ট এখন প্রেজেন্ট করছে ট্রিওমা নিয়ে। তাহলে ড্রাগ ইনডিউস যে পার্কিনসনিজম এগুলোর মেইন ফিচার্স থাকে ইউজুয়ালি ট্রিওমার, এবং এই ট্রিওমাগুলো ইউজুয়ালি বাইলেটারাল হয়। তাহলে ইডিওপ্যাথিক বা পার্কিনসন্স ডিজিজ যেটা, সেখানে ইউজুয়ালি যে ট্রিওমা থাকে সেটা থেকে ইউনিল্যাটারাল, এবং সেক্ষেত্রে ব্র্যাডিকাইনেসিয়া, রিজিডিটি এগুলো অ্যাসোসিয়েটেড থাকে। আর ড্রাগ ইনডিউস যেগুলো সেগুলোতে ইউজুয়ালি ব্র্যাডিকাইনেসিয়া, রিজিডিটি এগুলো একটু কম থাকে, ট্রিওমারটা বেশি প্রিডমিনেন্ট থাকে এবং ট্রিওমাগুলো হয় বাইলেটারাল। আর এগুলো একটু খেয়াল রাখা লাগবে। What diagnosis fits best with this clinical picture? The 21-year-old man who is malformed in appearance is referred by his GP for review. He has been suffering from acute headache and panic attacks and is unable to continue his coursework at university. On examination, his blood pressure 148 by 98 mm mercury, and you notice a number of neuromas around his lips. 24-hour urinary catecholamines levels are raised. তাহলে পেশেন্টের মালফানয়েড হেভিটাস আছে, হেডেক আছে, প্যানিক অ্যাটাক আছে, ব্লাড প্রেশার বেশি, মাল্টিপল নিউরোমা আছে। ডায়াগনোসিস কি? এক্সেলেন্ট।
মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া টাইপ বি, টাইপ 2B। তাহলে মেন টাইপ 2B এটার মধ্যে আমাদের কি কম্পোনেন্ট আছে? সবথেকে কমন হচ্ছে মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড, নাম্বার 2 হচ্ছে ফিওক্রোমোসাইটোমা, নাম্বার 3 হচ্ছে মালফানয়েড হ্যাবিটাস, এন্ড নাম্বার 4 হচ্ছে মিউকোসাল নিউরোমা। তাহলে এই চারটা আমাদের মনে রাখা লাগবে, এগুলো হচ্ছে মেন 2B ফিচার। আর যদি আমরা মেন 2A বলি সেক্ষেত্রে প্রথম দুইটা থাকবে মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড এন্ড ফিওক্রোমোসাইটোমা, এর সাথে যোগ হবে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম বা প্যারাথাইরয়েড হাইপোপ্লাসিয়া যেটাই বলি। তাহলে মেইন থেকে খুব কমনলি কোশ্চেন থাকে, এফসিপিএস দেন এমআরসিপি দেন যেগুলো পরীক্ষায় দেন না কেন এখান থেকে কোশ্চেন থাকবে মোটামুটি। তাহলে কম্বিনেশনটা জানা থাকলে অ্যান্সার করা সহজ হবে। হুইচ অফ দ্য ফলোয়িং হরমোনস ইজ রেসপন্সিবল ফর হার্সুটিজম ইন নন ক্লাসিক্যাল কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া? তাহলে কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া এই পেশেন্টগুলো অনেক সময় হার্সুটিজমে প্রেজেন্ট করে, আমরা হার্সুটিজম পড়াশোনায় ডিসকাশন করছিলাম। তো এটা কারণ কি? এক্সেলেন্ট, ডাইহাইড্রোএপিঅ্যান্ডোস্টেরন। তাহলে কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লেশন মেকানিজম একটু কঠিন আছে, এখানে কিছু এনজাইম ডেফিসিয়েন্সি থাকে, বিশেষ করে 21 আলফা হাইড্রোক্সিলেজ 11 বিটা হাইড্রোক্সিলেজ এই ধরনের এনজাইমগুলো। এখানে মেইন সমস্যা কি হয়? আমাদের অ্যাড্রিনাল কর্টেক্সের মেইন হরমোন আছে তিনটা, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, তারপর আছে অ্যান্ড্রোজেন হরমোন যেগুলা ডাইহাইড্রোএপিঅ্যান্ডোস্টেরন অ্যান্ড অ্যান্ড্রোস্টেনোডায়ন। এদের যে বায়োসিনথেটিক পাথওয়ে আছে এই স্টেরয়েড হরমোনগুলো, এদের অনেক কয়েকটা এনজাইম দরকার হয়। এর মধ্যে বেশি হচ্ছে 21 আলফা হাইড্রোক্সিলেজ 11 বিটা হাইড্রোক্সিলেজ একটা এনজাইম আছে। তাহলে এই এনজাইমগুলো যখন ডেফিসিয়েন্সি হয় তখন কি হয়? গ্লুকোকর্টিকয়েড এবং মিনারেলোকর্টিকয়েড এটা সিনথেসিস কমে যায়, আর যে প্রিকারসরগুলো আছে সেগুলো তখন কি করে বেশি বেশি ডাইহাইড্রো অ্যান্ডোস্টেরন এগুলো প্রোডাকশন করে। তার মানে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে গ্লুকোকর্টিকয়েড মিনারেলোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি থাকে আর অ্যান্ড্রোজেন এক্সেস থাকে। তো এটাও ডিপেন্ড করে যে কোন হরমোনের ডেফিসিয়েন্সি আছে, এই কোন এনজাইমের ডেফিসিয়েন্সি। এনজাইম ডেফিসিয়েন্সি বলে প্যাটার্নগুলো ভ্যারি করে, আমরা এদিকে আর আমাদের ডিসকাস করবো না। যেগুলো বেশি কমন আর কি সেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড এবং মিনারেলোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি থাকবে আর অ্যান্ড্রোজেনগুলো এক্সেস হবে। অ্যান্ড্রোজেন এক্সেসের কারণে পেশেন্টগুলো ইউজুয়ালি হার্সিটিজম, তারপর রিলাইজেশন, ইলেক্ট্রোমেগালি এই ধরনের বিভিন্ন ধরনের ফিচার্স থাকতে পারে। মানে মেইন কথা হচ্ছে পেশেন্টগুলো হার্সিটিজম থাকবে এবং এটার জন্য রেসপন্সিবল আছে ডাইহাইড্রোএপিঅ্যান্ডোস্টেরন। Which of the following is the likely cause of his lipohypertrophy? A 64-year-old man with type 1 diabetes for 45 years presents for review. He has poor control, HbA1c 75 millimole per mole, and takes multiple daily injection regimen of insulin. Complaints of multiple areas of skin changes in his abdomen. On examination, he has areas of severe lipohypertrophy. তাহলে পেশেন্ট টাইপ 1 ডায়াবেটিস আছে, সে ইনসুলিন নিচ্ছে, এখন লাইপোহাইপারট্রফি ডেভেলপ করছে। মোস্ট লাইকলি কজ কি? এক্সেলেন্ট, তাহলে রিপিটেড ইনসুলিন ইনজেকশন ইনটু দ্য সেম সাইট। তাহলে একটু আগে আমরা পড়লাম যে ইনসুলিনের ফাংশন হচ্ছে লাইপোলাইসিসকে ইনহিবিট করা, তার মানে হচ্ছে লিপিড ব্রেকডাউনকে ইনহিবিট করে। তাহলে ইনসুলিন লিপিড ব্রেকডাউন যদি ইনহিবিট করে তাহলে কি হবে? বেশি বেশি লিপিড অ্যাকুমুলেশন হবে। এই লিপিড অ্যাকুমুলেশন বা ফ্যাট ডিপোজিশন এর সাথে যদি টিস্যু ড্যামেজ হয়, ইনফ্লামেশন হয়, ফাইব্রোসিস হয়, তাহলে এগুলো সব মিলায়ে ফর্মেশন করা হচ্ছে লাইপোহাইপারট্রফি। এবং এটা কখন হবে? যদি পেশেন্ট ইনসুলিন দেওয়ার জন্য একটা সাইটে বারবার ইউজ করে। যে কারণে আমরা যখন কোনো পেশেন্টে ইনসুলিন প্রেসক্রাইব করি তখন আমরা কাউন্সিলিং করি যে ইনসুলিনটা যাতে ডিফারেন্ট সাইডে অ্যাপ্লাই করে আর কি, একটা সাইডে যেন বারবার না দেয়। লাইপোহাইপারট্রফি হলে সমস্যা কি? এই জায়গাগুলোতে ইনসুলিন অ্যাবজর্পশনটা তখন ভ্যারিয়েবল হয়, মানে একজন নর্মাল সাইটে যেভাবে ইনসুলিন অ্যাবজর্পশন হবে এখানে সেইভাবে ইনসুলিন অ্যাবজর্পশন হবে না, কখনো বেশি হইতে পারে কখনো কমও হইতে পারে। তাহলে পেশেন্টের তখন ব্লাড গ্লুকোজ কন্ট্রোলটা হ্যাম্পার হবে।
পেশেন্টের দেখা যাচ্ছে কখনো হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করবে, কখনো আবার হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে। তাহলে পেশেন্টকে অবশ্যই কাউন্সিলিং করতে হবে যেন সে একটা জায়গা বারবার ইউজ না করে। What is the most likely underlying diagnosis? A 44-year-old woman has attended the emergency department on a number of occasions this year because of renal tract stone. She has also suffered depression during the last 2 years. She is found to have a serum calcium 3.1 millimole per liter, creatine 138 micromole per liter, and an albumin 40 gram per liter. She has previously she has previously been successfully treated with cabergoline for prolactinoma. তাহলে পেশেন্টের রেনাল স্টোন আছে, ক্যালসিয়াম বেশি, ডিপ্রেশন আছে, রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, প্রোল্যাক্টিনোমা আছে। আর ডায়াগনোসিস হচ্ছে মাল্টিপল নিউক্লিওপ্যাথি টাইপ 1। তাহলে হাইপারক্যালসিয়ামের কাজ হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। তাহলে মেন রিলেটেড আমরা অনেকগুলো ডিসকাশন করা হয়েছে, মেন 1, 2A, 2B সবগুলোই ডিসকাশন করা হয়েছে। এগুলো থেকে খুব কমনলি কোশ্চেন থাকেই। রেনাল স্টোন ফর্মেশন হয়েছে ডিউ টু হাইপারক্যালসিউরিয়া। পেশেন্টের ডিপ্রেশনের কজ কি? হাইপারক্যালসিমিয়া। তাহলে হাইপারক্যালসিমিয়া কয়েক ধরনের প্রেজেন্টেশন হতে পারে। অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, স্টোন থাকতে পারে, সাইকোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকতে পারে, পলিউরিয়া থাকতে পারে। তাহলে এখান থেকে সবগুলো আমরা এক্সপ্লেন করতে পারি। ক্যাবারগুলিন এটা কি ধরনের ড্রাগ? ব্রোমোক্রিপ্টিন, ক্যাবারগুলিন দুটাই একই গ্রুপের। কাজ কি? ডোপামিন অ্যাগনিস্ট। তাহলে ডোপামিন অ্যান্টাগনিস্ট যেটা আমরা ইউজ করি সেটা করা হচ্ছে গ্যালাক্টোরিয়া বা প্রোল্যাক্টিন বাড়াই, আর যদি আমরা ক্যাবারগুলিন ডোপামিন অ্যাগনিস্ট ইউজ করি তাহলে সেটা হচ্ছে প্রোল্যাক্টিন সিক্রেশন কমাবে। ক্যাবারগুলিনের যদি আমরা ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট চিন্তা করি, কি কি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে? ফাইব্রোসিস, এটা হইতে পারে পালমোনারি ফাইব্রোসিস, হইতে পারে কার্ডিয়াক ফাইব্রোসিস, যদিও আলগোর ডেজিটিস গুলোতে বেশি হয়। এটা আলগোর ডেজিটিস, এটা হচ্ছে মনে একটা পোস্টাল হাইপোটেনশন। এটা হচ্ছে ডোপা সিকিং বিহেভিয়ার অনেক সময় থাকতে পারে। তাহলে পোস্টাল হাইপোটেনশন, ফাইব্রোসিস এই দুটো মনে রাখলে হবে। Which of the following is the most likely diagnosis? তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এর আগে এফসিএসও আসছে, এমএসসি পরীক্ষাও আসছে। A 38-year-old woman presents with a flu-like illness and tenderness over her neck for the past 2 to 3 weeks. She has no other past medical history of note, only medication is OCP. On examination, her blood pressure raised, pulse normal and regular. She has fine tremor on examination of her hands. There is tenderness of the anterior neck. TSH is low, PDT4 raised. ডায়াগনোস কি হবে? ফ্লু-লাইক ইলনেস আছে, ফাইন ট্রিমর আছে, বিপি বেশি, অ্যান্টিরিয়র নেকে টেন্ডারনেস আছে, টিএসএস কম, টি4 বেশি। ডায়াগনোস হচ্ছে ডিকুয়েভেন্স থাইরয়েডাইটিস বা সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস। এই পেশেন্টে যদি আমরা থাইরয়েড আপটেক দেখি বা থাইরয়েড স্ক্যান করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? আপটেক কি কম হবে নাকি বেশি হবে? গ্লোবালি রিডিউসড হবে, তাহলে আপটেক পাবো লো। এই পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট কি হবে? আমরা কি অ্যান্টিথাইরয়েড ড্রাগ ইউজ করব? তাহলে ডিকুয়েভিন থাইরয়েডাইটিসের ক্ষেত্রে অ্যান্টিথাইরয়েড ড্রাগসের কোনো রোল নাই, কারণ এখানে নতুন করে কোনো হরমোন সিনথেসিস হচ্ছে না। অ্যান্টিথাইরয়েড ড্রাগগুলোর কাজ হচ্ছে এটা হরমোন সিনথেসিসকে ইনহিবিট করে। আর সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস বা পোস্টপার্টাম থাইরয়েডাইটিস এগুলোতে কি হয়? ইনফ্লামেশনের কারণে থাইরয়েডের যে কলাটা সেগুলো ড্যামেজ হয়, প্রিসিনথেসাইজড বা স্টোরড যে হরমোন আছে সেগুলো রিলিজ হয়।
তাহলে যেহেতু নতুন করে কোনো হরমোন তৈরি হচ্ছে না, সো অ্যান্টিথাইরয়েড ড্রাগগুলো এখানে কোনো ইফেক্ট নেই। আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট দেবো। যদি পেশেন্টের সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি সিগন্যাল থাকে তাহলে বিটা ব্লকার ইউজ করবো। এছাড়া এনএসআইডি স্টেরয়েড এগুলো ইউজ করতে পারি। তবে অ্যান্টিথাইরয়েড ড্রাগ এবং পরবর্তী যদি হাইপোথাইরয়েড ডেভেলপ হয় সেক্ষেত্রে থাইরয়েড হয়তো রিপ্লেসমেন্ট লাগতে পারে, সেটাও শর্ট টার্মের জন্য। তবে অ্যান্টিথাইরয়েড ড্রাগস বা রেডিওথেরাপি এই ধরনের ট্রিটমেন্টগুলো কোনো রোল নাই এখানে। Which of the following features would suggest he has type 2 rather than type 1 diabetes? এটাও খুবই ইম্পর্টেন্ট, টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিসের পার্থক্য। বক্স আছে আলাদা ডেভিডসনে। তাহলে অ্যান্সার হচ্ছে হাই সার্কুলেটিং ইনসুলিন লেভেল। তাহলে বিএমআই হচ্ছে টাইপ 2 তে ইউজুয়ালি বিএমআই থেকে বেশি, যেহেতু এটা মেটাবলিক সিনড্রোমের একটা পার্ট। তারপর হচ্ছে এখানে যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, সো বেশি বেশি ইনসুলিন সিক্রেশন হবে এবং সার্কুলেটিং ইনসুলিন থাকবে বেশি। রেজিস্ট্যান্সের কারণে মেইনলি ডায়াবেটিস ডেভেলপ করতেছে। আর টাইপ 1 এ কি থাকবে? অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি। এরপর ACLADR3 পজিটিভ আইলেটসেল অ্যান্টিবডি, এগুলো সব টাইপ 1 এর সাথে অ্যাসোসিয়েটেড। প্লাজমা বাইকার্বনেট লেভেল 8 মিলিমোল পার লিটার, মানে অ্যাসিডোসিস। অ্যাসিডোসিসটাও আমরা বলছিলাম কি টাইপ 1 এর ক্ষেত্রে কম বেশি, নট এ ফিচার অফ টাইপ 2। তাহলে টাইপ 2 এর ক্ষেত্রে ইনসুলিন লেভেল থাকবে বেশি। Which of the following would be the most appropriate intervention for her? A 17-year-old girl presents to the endocrine clinic with primary amenorrhea. She represents her high school in athletes and does train frequently. Physical examination is unremarkable, although her BMI is 18.5. তাহলে এই কোশ্চেনটা আমরা অনেকবার ডিসকাশন করছি, এর আগে ডায়াগনোসিস ডিসকাশন করা হয়েছে, এখানে চাইছে ট্রিটমেন্ট। তাহলে ইয়ং ফিমেল পেশেন্ট, সে হচ্ছে অ্যাথলেট, প্রেজেন্ট করছে অ্যামোনোরিয়া নিয়ে, বিএমআই হচ্ছে লো নর্মাল। তাহলে এটা আমাদের অনেকবার ডিসকাশন করা হয়েছে, যারা অ্যাথলেট বা হচ্ছে ফ্রিকুয়েন্ট ট্রেনিং করে বা অ্যানোরেক্সিয়া নার্ভাসের পেশেন্ট, তাদের ক্ষেত্রে সিভিয়ার ওয়েট লস থাকে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় ফাংশনাল হাইপোপিটুইটারিয়াম থাকতে পারে। তাহলে পেশেন্ট যদি অ্যাডিকুয়েট ডায়েট এবং ওয়েট মেনটেন করে তাহলে পেশেন্টগুলোর ক্ষেত্রে এমন সিমটমস ইমপ্রুভ হয়ে যেতে পারে। তাহলে এক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে অ্যাডিকুয়েট ডায়েট উইথ গ্রাজুয়াল ওয়েট ইনক্রিজ। তাহলে এক্সেসিভ ডায়েট বা এক্সেসিভ ওয়েট লস, অ্যানোরেক্সিয়া নার্ভাসা, তাহলে এই কন্ডিশনগুলোতে কিন্তু পেশেন্টে অনেক সময় ফাংশনাল হাইপোপিটুইটারিজম ডেভেলপ করতে পারে, পেশেন্টগুলো অনেক সময় অ্যামোনিয়া প্রেজেন্ট করতে পারে। Which of the following diagnosis fits best with this clinical picture? A 58-year-old woman presents with fever, marked anxiety, palpitation, muscle weakness, sweating, and diarrhea. On examination, he has a small goiter. ECG shows at fast atrial fibrillation with a ventricular rate of 135 beats per minute. WBC count CRP elevated. Thyroid function test revealed TSH is less than 0.05 milliunit per liter. তাহলে পেশেন্টের সিমটমসের মধ্যে আছে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি আছে, এর সাথে পেশেন্টের ইসিজিতে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, সিআরপি সবগুলো বেশি, টিএসএস অনেক কম। এক্সিলেন্ট। তাহলে ডায়াগনোসিসে থাইরয়েড স্ট্রং। Which of the following is the most likely diagnosis? A 63-year-old woman who is treated with long-term hemodialysis for renal failure related to type 1 diabetes comes to the clinic for review. She complains of persistent tiredness and lethargy and generalized bony aches and pains. She also has extreme thirst, which means it is very hard for her to stick to her fluid intake limit. She takes a number of medications including vitamin D, calcium supplements, and phosphate binder. She is pale and thin, BMI 21, blood pressure 155/85 mm mercury. Investigation reveals low hemoglobin, then creatine very high, phosphate high, serum calcium level increased, PTH level also high. তাহলে একজন সিকেডি পেশেন্ট,
যার আন্ডারলাইন কজ টাইপ 1 ডায়াবেটিস, পেশেন্ট লং টাইম হিমোডায়ালাইসিস পাচ্ছে, এখন প্রেজেন্ট করছে পারসিস্টেন্ট টায়ার্ডনেস, লিথার্জি, জেনারেলাইজড বডি এক, এক্সট্রিম থার্স্ট নিয়ে। ট্রিটমেন্টের মধ্যে ভিটামিন ডি, ক্যালসিয়াম পাচ্ছে, ফসফেট বাইন্ডার পাচ্ছে। ইনভেস্টিগেশনের মধ্যে পেশেন্টের ক্রিয়েটিন বেশি, ফসফেট, ক্যালসিয়াম, পিটিএস সবকিছু বেশি। তাহলে ডায়াগনোসিস টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। তাহলে লং টার্ম সিকেডি পেশেন্টের একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে আমরা কোনো কি পাবো? তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে পিটিএইচ থাকবে বেশি বা নট সাপ্রেসড, ক্যালসিয়াম বেশি থাকবে, ফসফেট বেশি থাকবে, ক্রিয়েটিন বেশি থাকবে। তাহলে আদারগুলো থেকে কিভাবে আলাদা করবো? প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজমে ক্যালসিয়াম বেশি থাকে, পিটিএইচ বেশি থাকে, কিন্তু ফসফেটটা থাকবে কম। সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের ক্ষেত্রে ক্যালসিয়ামই কম থাকে, সো এটার সাথে রিলেটেড না। তাহলে পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ সিকেডি। এই পেশেন্টের ট্রিটমেন্ট অফ চয়েস কি হবে? সার্জারি। তাহলে প্যারাথাইরয়েডটমি বা সার্জারি হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস বা টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। এখন কোনো কারণে পেশেন্ট দেখাচ্ছে, বললো সে সার্জারি করতে চায় না, বা আদার্স কোনো কোমরবিডিজ আছে যেটার কারণে আমরা সার্জারি দেখাচ্ছে করতে পারতেছি না, তাহলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে সিনাক্যালসেট বা ক্যালসিমাইমেটিক প্যারাথাইরয়েড হরমোন সেন্সিং রিসেপ্টর, রিসেপ্টর সেন্সিটিভিটি বাড়ায় এটা আর কি। এটা আমাদের রিপোর্ট আছে। হোয়াট ইজ দ্য মোড অফ অ্যাকশন অফ ল্যানরিওটাইড? এটা আমরা সহজ করে অক্ট্রিওটাইড, এটা আমরা কমনলি যেগুলো দেখি সব জায়গায়। দিস ইজ এ সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর অ্যানালগ। এটা কাজ করে বাই স্টিমুলেশন অফ সোমাটোস্ট্যাটিন রিসেপ্টর। আচ্ছা, ল্যানরিওটাইড, বক্ট্রিওটাইড, এটা কয়েকটা ইন্ডিকেশন যদি আমরা পড়ি তাহলে কি কি ইন্ডিকেশন আছে এটা, যেগুলো আমরা বইয়ে পাই? এক্সিলেন্ট, অ্যাক্রোমেগালি একটা, আর কি কি আছে? জোলিঙ্গা এলিসন সিনড্রোম, ইনসুলিনের এই সোমাটোস্ট্যাটিনের ফাংশন কি কি? এটা হচ্ছে গ্যাস্ট্রিন রিলিজকে কমায়, গ্রোথ হরমোন রিলিজ কমায়, ইনসুলিন রিলিজ কমায়, গ্লুকাগন রিলিজ কমায়, ভিআইপি লেভেল, ভিআইপি সিক্রেশন কমায়, সেরোটিন সিক্রেশন কমায়, গ্রোথ হরমোন সিক্রেশন যেহেতু কমায় আমরা অ্যাক্রোমেগাল ইউজ করতে পারি। এটা গ্যাস্ট্রিন সিক্রেশন কমায়, সো গ্যাস্ট্রিনোমা বা জোলিঙ্গা এলিসন সিনড্রোমে আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে ইনসুলিন সিক্রেশন কমায়, সো আমরা ইনসুলিনোমাতে ইউজ করতে পারি। এটা গ্লুকাগন রিলিজ কমায়, সো আমরা গ্লুকাগনোমাতে ইউজ করতে পারি। ভিআইপি ওমার ট্রিটমেন্টে ইউজ করতে পারি। তারপর হচ্ছে কার্সিনয়েড সিনড্রোমের পেশেন্টগুলো সিমটোমেটিক রিলিফের জন্য আমরা ইউজ করতে পারি। যে কোনো নিউরোএন্ডোক্রাইন টিউমারগুলোতে আমরা সোমাটোস্ট্যাটিন অ্যানালগ ইউজ করতে পারি। একটা ইউজ করা যায় যেটা এমআরসি পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে সালফোনালিউরিয়া ওভারডোজ। সালফোনিউরিয়া কি করে? ইনসুলিন সিক্রেটকক্স, মানে ইনসুলিন সিক্রেশন বাড়ায়। তাহলে সালফোনিউরিয়া ওভারডোজের ক্ষেত্রে যদি অনেক সময় আমরা গ্লুকোজ সাপ্লিমেন্টেশন দিয়ে মানে হাইপারটেনশন প্রিভেন্ট করতে না পারি বা হাইপারটেনশন কারেকশন করতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড লাইন হিসেবে অনেক সময় সোমাটোস্ট্যাটিন অ্যানালগ ইউজ করতে পারি। এটাই এমআরসিপি খুব কমন একটা কোর্স। Where else might you most commonly expect to find endocrine tumors in this condition? A 33-year-old patient has been diagnosed with primary hyperparathyroidism. She also has raised prolactin levels, which are also recently diagnosed as
being due to a microprolactinoma after an MRI of pituitary. She tells you that her mother and aunt also have a background of high calcium and kidney stone, that her cousin has a pituitary tumor. You suspect a hereditary endocrine syndrome. Excellent. তাহলে প্যানক্রিয়াস। তাহলে মেন ওয়ানের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে প্যারাথাইরয়েড, দেন হচ্ছে পিটুইটারি, দেন হচ্ছে প্যানক্রিয়াস। এছাড়া আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তারপর হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা কার্সেট সিন্ড্রোম থাকতে পারে, আরেকটা সিরিয়া একটা সেটা আমার মনে হয় সম্ভবত কিউটিনিয়াস ম্যানিফেস্টেশন থাকে অনেক সময়, লাইকোমা থাকতে পারে। তাহলে এগুলো মনে রাখা লাগবে। তাহলে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া এগুলো দেখবেন খুবই ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া সবগুলো ফিচার্স পড়া লাগবে, প্লাস এগুলো প্রেজেন্টেশন কেমন হয় এগুলো একটু জানা লাগবে। A 45-year-old pharmacist presents with episodes of tiredness and lethargy. Her blood pressure is 115/75 millimeter mercury. Blood reveals hypokalemia and a raised serum bicarbonate level. Then hypokalemia with metabolic alkalosis আছে। Urine collection reveals hypercalciuria. Otherwise, the findings are unremarkable. তাহলে পেশেন্ট হচ্ছে টায়ার্ডনেস এবং লিথার্জি নিয়ে প্রেজেন্ট করছে, বয়স 45, প্রফেশন হচ্ছে সে একজন ফার্মাসিস্ট। তার ব্লাড প্রেশার কম আছে, পটাশিয়াম কম, উইথ মেটাবলিক অ্যালকালোসিস, সাথে আছে কি ইউরিনারি ক্যালসিয়াম বেশি, মানে হাইপারক্যালসিউরিয়া আছে। ডায়াগনোসিস কি জিটালম্যান সিনড্রোমে আছে হাইপোক্যালসিউরিয়া থাকে। আমরা এটা একটু ডিসকাশন করি। তাহলে বার্টার সিনড্রোম আর একটা হচ্ছে জিটালম্যান সিনড্রোম। বার্টার সিনড্রোমের ফিচার্স পাবো আমরা হচ্ছে ফিউরোসামাইড যে ফিচার্স বা ফিউরোসামাইড অ্যাবিউজ বা ফিউরোসামাইড ইউজ করলে যে সাইড ইফেক্টগুলো পাওয়া যায় সেগুলোর মতো। জিটালম্যানের ফিচার্স পাবো হচ্ছে থায়াজাইডের মতো। তাহলে ফিউরোসামাইড ইউজ করলে আমাদের কি হবে? হাইপারক্যালসিউরিয়া, মানে ইউরিনারি ক্যালসিয়াম বেশি পাওয়া যাবে। বার্টাসে কি পাওয়া যাবে? ইউরিনারি ক্যালসিয়াম বেশি পাওয়া যাবে। জিটালম্যানে আমরা কি পাবো? ইউরিনারি ক্যালসিয়ামটা কম পাবো, আর সেরাম ক্যালসিয়াম করলে বেশি পাবো না, হাইপার ক্যালসিয়ামিয়া পাবো। থায়াজাইডের ক্ষেত্রে সেম। তাহলে বার্টাস এবং ফিউরোসামাইড এই দুটো প্রেজেন্টেশন থাকবে সিমিলিয়ার, জিটালম্যান এবং থায়াজাইড এই দুটো প্রেজেন্টেশন থাকবে সিমিলিয়ার। আচ্ছা, একটা হচ্ছে বার্টাস হবে কাদের ক্ষেত্রে? বেশিরভাগ বার্টাস সিন্ড্রোম পেশেন্টগুলো থাকে ইয়ং পেশেন্ট, ভেরি আর্লি এজ। জিটালম্যান থাকবে ইয়ং অ্যাডাল্ট, মানে একটু বয়স বেশি কিন্তু এগুলো ইয়ং পেশেন্ট থাকবে। আমরা মনে রাখতে পারি লেটার দিয়ে। তাহলে বার্টাস এবং জিটালম্যান দুইটার মধ্যে আগে কোনটা? বি আগে, সো এটা হচ্ছে জিটালম্যানের থেকে বেশি আগে হবে। ফিউরোসামাইড এবং থায়াজাইড ডাইউরেটিক্স দুইটার মধ্যে এফটা আগে। সাইট অফ অ্যাকশন ফিউরোসামাইড কাজ করে লুপ ডাইউরেটিক্স, মানে লুপ অফ হেনলিতে। থায়াজাইড কাজ করে হচ্ছে ডিস্টাল কনভ্লেট টিউবুল। লুপ এবং ডিস্টাল কনভ্লেট, আর্লি কনভ্লেট টিউবুল। আচ্ছা, একটু দেখে নিন তাহলে। তাহলে এই দুটার মধ্যে লুপ, যেটা লুপটা থাকে হচ্ছে আগে। তাহলে বার্টাস ফিউরোসামাইড লুপ ডাইউরেটিক, লুপ সাইট অফ অ্যাকশন সবগুলাই হচ্ছে সাইট, ওই সরি সবগুলো লেটার হচ্ছে আগের আর কি। এই দুটা লেটার আগে, এটা হচ্ছে পজিশন আগে। এখন বার্টার এবং ফিউরোসামাইড এই দুটো আলাদা করবো কিভাবে? বার্টার প্রেজেন্টেশন হবে হচ্ছে ইয়ং এজে, বাচ্চাদের ক্ষেত্রে। এই লোকের বয়স হচ্ছে 45 ইয়ার্স। সেকেন্ড একটা হলো কি, এটা হচ্ছে ফার্মাসিস্ট। তাহলে যদি কোনো পেশেন্টের হিস্ট্রিতে আমরা দেখি যে তার বয়স একটু বেশি, প্রফেশন হচ্ছে সে নার্স বা ফার্মাসিস্ট, বা তার হচ্ছে ড্রাগে অ্যাক্সেস আছে, মানে তার ফ্যামিলি কেউ আছে যেগুলো হচ্ছে যে ডায়াবেটিক্স ড্রাগ ইউজ করে, মানে সে চাইলে ডায়াবেটিক্স ড্রাগগুলো খাইতে পারে। এই ধরনের যদি হিস্ট্রি সিনারি থাকে তাহলে সেক্ষেত্রে মোস্ট লাইকলি হচ্ছে ড্রাগ অ্যাবিউজ। তাহলে 45 ইয়ার্স ওল্ড এসে এসে বার্টা সিন্ড্রোম হওয়ার চান্স খুবই কম। বার্টাসে প্রেজেন্টেশন হলে খুবই অল্প বয়সে প্রেজেন্টেশন হয়, জিটাল মানে ইউজুয়ালি আর্লি এজে প্রেজেন্টেশন হয়। তাহলে যদি কোশ্চেনের সিনারিতে আমরা দেখি 8-10 বছরের একটা ছেলে বা মেয়ে যাই হোক, এই ধরনের একটা পেশেন্ট
প্রেজেন্টেশন নিয়ে আসছে এরকম হাইপোক্যালেমিয়া, উইকনেস, লিথার্জি, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করবো হচ্ছে বার্টার বা জিটেলম্যান। আর যদি দেখে একটু ওল্ড এজের পেশেন্ট হচ্ছে যে এরকম হয়তো কোনো সাইকেট্রিক ম্যানিফেস্টেশন আছে বা প্রিভিয়াস হিস্ট্রি আছে সুইসাইড অ্যাটেম্প নেওয়া বা সেলফ হার্মের, অথবা পেশেন্টের যদি এই ধরনের প্রফেশন থাকে ফার্মাসিস্ট বা নার্স বা ফ্যামিলিকে হচ্ছে এই ধরনের ডায়াবেটিক ড্রাগ ইউজ করে, তাহলে এই ধরনের সিনারিও এবং এই ধরনের ক্লু দেখে আমাদেরকে আলাদা করতে হবে। আদারওয়াইজ বার্টার এবং ফিউসামাইড এই দুটো সিনারিও এই প্রেজেন্টেশন অলমোস্ট সিমিলার থাকবে। জিটালম্যানের থাইরয়েড ডিউরেটিক্স অ্যাবিউস এইগুলো সিনারিও থাকবে সিমিলার। তাহলে অন্যান্য হিস্ট্রি যেগুলো আছে সেগুলো দেখে আমরা আলাদা করবো। বাকি যে দুইটা অপশন আছে কন সিনড্রোম, লিডার সিনড্রোম, এগুলো ইউজুয়ালি প্রেজেন্টেশন করা হচ্ছে হাইপার ক্যালেমিয়া নিয়ে, সরি হাইপার টেনশন উইথ হাইপোক্যালেমিয়া নিয়ে। So, এগুলো তো এর সাথে আমাদের রিলেটেড না। Which of the following is the most useful intervention in the short term with respect to her joint distraction? A 61-year-old woman with a history of type 2 diabetes is admitted to the emergency department following a fall. He admits to instability affecting her left ankle, and on the review, there is clear distraction of the left ankle joint with Charcot's arthropathy. Although she tells you she is not in significant pain. মানে মেইনলি এখানে চাইছে চার্কটস আর্থ্রোপ্যাথি ট্রিটমেন্ট কি। আর কেউ? আচ্ছা, চার্কটস আর্থ্রোপ্যাথি কেন হয়? সার্কিটের সমস্যা কি এখানে, যে এত ডিস্ট্রাকশন তারপর পেইন হচ্ছে না? এদের হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি থাকে বা পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে সাথে। নিউরোপ্যাথির কারণে সমস্যা খায় তাদের পেইন সেন্সেশন থাকে না, এর ফলে পেশেন্টরা রিপিটেটিভ ট্রমা হয়, বারবার আঘাত পাওয়ার কারণে পেশেন্টের জয়েন্টগুলা ডিস্ট্রাক্ট হতে পারে, ড্যামেজ হতে পারে। আরো কিছু মেকানিজম আছে, এটা হচ্ছে মেইন আর কি। তাহলে এখানে কিন্তু গ্লুকোজ বেশির সাথে রিলেটেড না, তার সমস্যা হচ্ছে কি বারবার সে ট্রমা পাইতেছে, তাহলে মাইক্রোফ্র্যাকচার হচ্ছে, ড্যামেজ হচ্ছে। আমাদের যেটা করতে হবে তাদের রিপিটেটিভ ট্রমা প্রিভেন্ট করতে হবে, বা মাইক্রোফ্র্যাকচার বা যে ড্যামেজ হচ্ছে এইগুলোকে প্রিভেন্ট করতে হবে। তাহলে এটা প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি? তাহলে পেশেন্টকে ইমোবিলাইজ করতে হবে, পেশেন্টকে বেশি নড়াচড়া করতে দেওয়া যাবে না। তাহলে সে যখন ইমোবিলাইজ করবে তখন কি হবে, তার রিপিটেটিভ ট্রমাটা হবে না, মাইক্রোফ্র্যাকচার বা বারবার যে ড্যামেজ হচ্ছে সেই ড্যামেজগুলো প্রিভেন্ট হবে, এটা হিলিং হওয়ার জন্য অ্যাডিকুয়েট টাইম পাবে। তাহলে এখানে গ্লুকোজ কন্ট্রোলের সাথে আমাদের এটা রিলেটেড না, আমাদেরকে তার এই লিম্ব ইমোবিলাইজেশন করতে হবে, জয়েন্ট ইমোবিলাইজেশন করতে হবে। এর জন্য বেস্ট মিন হচ্ছে কাস্ট করা। ডেভিডসন সম্ভবত কাস্টের কথা বলা আছে, ইউজুয়ালি 3 to 6 মান্থ টাইম লাগে। যদি কাস্ট না দেওয়া যায় সেক্ষেত্রে আমরা ইমুলেশন বোর্ড ইউজ করতে পারি। তাহলে চার্কোট আর্থ্রোপ্যাথির মেইন সমস্যা হচ্ছে এখানে রিপিটেটিভ ট্রমা হয়, আমাদেরকে ট্রমাটা প্রিভেন্ট করতে হবে, অ্যাডুকুয়েট টাইম দিতে হবে যাতে জয়েন্টগুলো হিলিং হয়, এবং এখানে যে ইনফ্লামেশন বা যেগুলো হচ্ছে এগুলো কমাইতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট চয়েস হচ্ছে ইমুলাইজেশন করা। এটার সাথে ব্লাড গ্লুকোজ কন্ট্রোলের রিলেশন নেই। ক্যালসিয়াম ভিটামিন ডি তো এখানে কোনো রোল নেই, কারণ প্যাথোজেনেসিসে কিন্তু আমাদের ক্যালসিয়াম ভিটামিন ডি রিলেটেড কোনো সমস্যা নেই। তাহলে আমাদের যে কোনো ডিজিজে যদি প্যাথোজেনেসিস ডিটেলস না পড়েও জাস্ট একটা সামারি পড়ি যে মেইন কি কারণে সমস্যাটা হচ্ছে, তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট বুঝতে সুবিধা হবে। তাহলে ক্যালসিয়াম ভিটামিন ডি আমরা তাদের ক্ষেত্রে দেবো যাদের ক্যালসিয়াম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। যেমন সিকেডি পেশেন্ট যদি বনি সমস্যা, সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো দিতে পারি, সেটা আলাদা ব্যাপার। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? হ্যাঁ, অস্টিওমেলাইসিসের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট তখন হবে আছে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দেওয়া। তাহলে সার্কোপ্যাথির ক্ষেত্রে কিন্তু কোনো ডেফিসিয়েন্সি নেই এই ধরনের, তাহলে সেই ক্ষেত্রে এই ট্রিটমেন্টগুলো খুব একটা ইফেক্টিভ হবে না। A 21-year-old medical student presents with recurrent collapse. There have occurred on These have occurred on a number of occasions in a session with stressful periods on wards. Most recently, she has been attached to the emergency department and has suffered 2 collapses during cardiac arrests of patients on the unit. Her father has type 1 diabetes on insulin therapy. You are on call with her overnight and she collapses again. You collect a blood sample which shows glucose 1.6 millimole per liter, insulin level very high, C-peptide level low. তাহলে পেশেন্টের গ্লুকোজ কম আছে, ইনসুলিন বেশি, সি-পেপটাইড কম। ডায়াগনোস হচ্ছে
ইলিসিট ইউজ অফ সালফোনিউরিয়া। সালফোনিউরিয়া কি করে? এটা হচ্ছে ইনসুলিন সিক্রেটোকক্স, মানে বডির বি সেল থেকে ইনসুলিন সিক্রেশন বাড়াবে। তাহলে বডি যখন ইনসুলিন সিক্রেশন বেশি বেশি করবে, তখন ইনসুলিন প্লাস সিপেপটাইড দুইটাই বাড়বে। তাহলে এটা অ্যান্সার আছে ইনসুলিন, ইলিসিট ইউজ অফ ইনসুলিন। তাহলে এটা আমরা এটাকে বলছিলাম যে কোনো পেশেন্টের যদি হিস্ট্রি দিয়ে থাকেন, ফ্যামিলি হিস্ট্রি দেওয়া আছে, তার বাপ মা ভাই বোন বা ফ্যামিলি কারোর কোনো ডিজিজের কথা বলা আছে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে মোস্ট লাইকলি হয় কোনো ফ্যামিলি ডিজিজ, জেনেটিক ডিজিজ, অথবা হচ্ছে ওই যে ডিজিজ আছে ওই ডিজিজের যে ওষুধগুলো ইউজ করে সেই ওষুধ রিলেটেড কোনো অ্যাবিউজ বা মিস ইউজ আর কি। তাহলে পেশেন্টের এই সিনারিওতে ফ্যামিলি ডিজিজ হিস্ট্রি দেওয়ার মানে হচ্ছে সেটা হয় কোনো হেরিডিটারি ডিজিজ অথবা হচ্ছে ড্রাগ অ্যাবিউজের সিনারিও। তাহলে ইনসুলিন অ্যাবিউজ, সালফোনিউরিয়া অ্যাবিউজ এই দুটো সিনারিও খুবই কমন। যদি ইনসুলিন সিপেপটাইড দুইটাই বেশি থাকে তাহলে সালফোনিউরিয়া অ্যাবিউজ, ইনসুলিন বেশি সিপেপটাইড কম সেটা হচ্ছে ইনসুলিন অ্যাবিউজ। আরেকটা হইতে পারে যদি কোনো পেশেন্টের ইনসুলিন নমা হয় সেক্ষেত্রে ইনসুলিন সিপেপটাইড বেশি হইতে পারে, তো সেটা সিনারিও থাকবে অন্য রকমের। তাহলে এটা বেশ করে ডিসকাশন করা হয়েছে কেন ইনসুলিন সিপেপটাইড এরকম লেভেল, কোনোটাতে দুইটা বেশি থাকে কোনোটাতে এক কম বেশি থাকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট লাইকলি টু কনফার্ম দ্য আন্ডারলাইং কজ অফ হার প্রবলেমস। একটু বেশ বড় সিনারিও। 35-year-old woman comes to see you with a history of cold intolerance, weakness, and constipation. For 3 months, her periods are regular but scanty. She has never been pregnant. Her history of is significant for hypertension and peptic ulcer disease, and her family history includes hypertension and diabetes. She takes ranitidine, nifedipine, and docusate sodium. Blood, her pulse 58 beats per minute, blood pressure 35/90 millimeter mercury. Skin is dry and scaly, and she has hang-up reflexes. The rest of her examination is normal, and tests show normal serum biochemistry except for creatine kinase 300 unit per liter. Full blood count normal. Free T4 6.4, which is reduced. TSH is also reduced. তাহলে পেশেন্টটা হাইপোথাইরয়েডিজম লাইক সিমটমস আছে, সাথে T4 কম, TSH কম, ক্রিয়েটিন কাইনেজ বেশি। তাহলে পেশেন্টের আন্ডারলাইং কজ কনফার্ম করার জন্য আমাদের নেক্সট টেস্ট কি করা লাগবে? ফার্স্ট হচ্ছে T4 TSH দুইটাই কম, তাহলে এটা মোস্ট লাইকলি কজ কি, কোন জায়গায় সমস্যা, প্যাথোলজি কোথায়? তাহলে TSH ও কম, T4 ও কম, তার মানে সমস্যা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে অথবা হাইপোথ্যালামাসে। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড থেকে TSH রিলিজ হয়, থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হয় T4। দুইটা যদি কম থাকে তাহলে সমস্যা উপরে। যদি থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হতো তাহলে সেক্ষেত্রে T4 কম থাকতো এবং এটা কম্পেনসেট করার জন্য পিটুইটারি গ্ল্যান্ড বেশি বেশি TSH রিলিজ করতো, তাহলে সেক্ষেত্রে আমরা TSH বেশি পাইতাম। তাহলে সমস্যা যেহেতু পিটুইটারি গ্ল্যান্ডে, তো এই ক্ষেত্রে যদি আমরা থাইরয়েড রিলেটেড কোনো টেস্ট করি সেগুলোতে আমরা কোনো ফাইন্ডিংস পাবো না, বা এখানে ফাইন্ডিংস পাইলেও সেটা আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডে কোনো প্যাথোলজি আছে কিনা সেটা চেক করতে হবে। তাহলে আমরা কি করবো, পিটুইটারি MRI করবো। যদি থাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড সমস্যা থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি করতাম। এখন এই পেশেন্টের তো হাইপোথাইরয়েডিজম আছে তাই না, T4 কম, TSH কম, তাহলে পেশেন্টের থাইরয়েড রিপ্লেসমেন্ট দেওয়া লাগবে যেহেতু তার সিমটমস আছে। থাইরয়েড রিপ্লেসমেন্ট দেওয়ার আগে আর কোনো ইনভেস্টিগেশন আপনারা করতে চান কিনা? আমরা পিটুইটারি MRI করলাম, আর কোনো বায়োকেমিক্যাল টেস্ট বা অন্য কিছু আমরা করতে চাই কিনা এই ক্ষেত্রে? আরেকটু সিনারি সহজ করি, এই পেশেন্ট আমরা থাইরয়েড রিপ্লেসমেন্ট দিলাম, সাপোজ তার T4 ডেফিসিয়েন্সি আছে, আমরা থাইরক্সিন দিলাম, দেওয়ার পরে এই পেশেন্টে কিছুদিন পরে প্রেজেন্ট করলো আনকনসিয়াসনেস নিয়ে। আমরা এক্সামিনেশন করে দেখলাম তার বিপি অনেক কম, বেড সাইড একটা ব্লাড গ্লুকোজ চেক করে দেখলাম তার গ্লুকোজ কম,
ইলেকট্রোলাইটস টেস্ট পাঠায় দেখলাম তো সোডিয়ামও কম আসছে। তাহলে কারণ কি? তা তো আমরা থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট দিয়েছি, মিক্সিডোমা কোমা। আচ্ছা, আমরা থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্টটা তো দিয়েছি অলরেডি, সে থাইরক্সিন পাচ্ছে। মিক্সিডোমা কমাতে বিপি কম হইতে পারে, গ্লুকোজ তো কম হওয়ার কথা না এত, সোডিয়ামও কম অনেক। তার সমস্যা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে। তাহলে এই ধরনের সিনারিও কিন্তু পরীক্ষা আসতে পারে। যেরকম হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট, টি4 টিএসএইচ দুইটাই কম ছিল, এই পেশেন্টে থাইরয়েড রিপ্লেসমেন্ট দেওয়ার পরে পেশেন্ট এই ধরনের প্রেজেন্ট করছে আনকনসিয়াসনেস, বিপি, গ্লুকোজ, সোডিয়াম সবকিছু কম। পিটুইটারি ফেইলার, পিটুইটারি ফেইলার একটা হইতে পারে, কিন্তু যদি এই ধরনের সিনারিও থাকে তাহলে এই ক্ষেত্রে সিনারিওটা ইম্পর্টেন্ট আমাদের, যে তার টি4 দেওয়ার পরে বা থাইরক্স রিপ্লেসমেন্ট করার পরে তার এই সমস্যাগুলো ডেভেলপ করতেছে। তাহলে এই ধরনের সিনারিও অনেক সময় দিতে পারে অ্যাড্রিনাল ক্রাইসিস সিনারিও। তাহলে যে পেশেন্টের পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা আছে তার যদি হাইপোথাইরয়েডিজম থাকে, তাহলে এর সাথে পেশেন্টের অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি থাকতে পারে। যদি পেশেন্টের এসিডিএস ডেফিসিয়েন্সি থাকে, কর্টিসল ডেফিসিয়েন্সি থাকে, তাহলে যে পেশেন্টের যদি কনকমিটেন্ট ডেফিসিয়েন্সি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের থাইরক্সিন দিই, তাহলে খেবে, তার মেটাবলিজম অনেক বেড়ে যাবে, গ্লুকোকর্টিকয়েড মেটাবলিজম বেশি হবে, পেশেন্ট অ্যাড্রিনাল ক্রাইসিস নিয়ে প্রেজেন্ট করবে। তাহলে পেশেন্টের রিপ্লেসমেন্ট করার আগে আমাদের অবশ্যই অ্যাড্রিনাল ফাংশন চেক করতে হবে, পেশেন্টের কর্টিসল লেভেল দেখতে হবে, এসিডিএস দেখতে হবে, দরকার হলে শর্ট সিনোগিন টেস্ট করে দেখতে হবে। আর রিপ্লেসমেন্ট করতে হলে অবশ্যই পেশেন্ট যদি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি থাকে তাহলে আগে আমরা স্টেরয়েড দিয়ে তারপরে থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট করবো। তাহলে এই সিনারিগুলো খেয়াল করা লাগবে, কোশ্চেন একটু কঠিন করলে এই ধরনের সিনারি দিতে পারে। আচ্ছা, এই পেশেন্টে আমরা যদি থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট দিই তাহলে আমরা মনিটর করবো কিভাবে? নর্মালি আমরা যখন থাইরয়েড রিপ্লেসমেন্ট দিই তখন আমরা কি দেখে মনিটর করি ইনভেস্টিগেশনে? আমরা ক্লিনিক্যালি যখন হাইপোথাইরয়েডিজম পেশেন্টে থাইরক্সিন দিই তখন আমরা মনিটর করি ইউজুয়ালি টিএসএইচ দেখে। যদি টিএসএইচ বেশি থাকে তাহলে এটা ইন্ডিকেট করে হচ্ছে তার ট্রিটমেন্ট প্রপারলি হইতেছে না, মানে ট্রিটমেন্ট ইনঅ্যাডিকুয়েট। আর টিএসএইচ যদি বেশি কমে যায় তাহলে এটা ইন্ডিকেট করে যে ওভার ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের জন্য। এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে মনিটর করবো? এটা তো সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, মানে টিএসএইচ টি4 দুইটাই কম আছে। চালু সহজকে এদের ক্ষেত্রে কি টিএসএইচ দিয়ে মনিটর করা যাবে কিনা? প্রাইমারি হাইপোথাইরয়েডিজম এদের আমরা মনিটরিং করি বাই টিএসএইচ, ডেভিডসনে খুব ডিরেক্টলি লেখা আছে, দেখে টিএসএইচ দিয়ে মনিটর করতে হবে। আর সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, তাহলে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম পেশেন্টের টিএসএইচ থাকে বেশি, আমরা যদি টি4 রিপ্লেসমেন্ট করার পরে যদি দেখি টিএসএইচ বেশি থাকতেছে তাহলে আমরা বুঝতে হবে রিপ্লেসমেন্ট ঠিকমতো হচ্ছে না। আবার টিএসএইচ যদি বেশি কমে যায় তাহলে বুঝতে হবে ওভার ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। আমরা টিএসএইচ দেখে মনিটর করতে পারবো ইন কেস অফ প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। সেকেন্ডারিতে সমস্যা কি? সেকেন্ডারিতে তো টিএসএইচ কমই, এক্ষেত্রে যদি আমরা থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট দিই, এটা দেওয়ার পরে তো টিএসএইচ আর কোনো চেঞ্জ হবে না, পিটুইটারি গ্ল্যান্ডে যে সমস্যা ছিল সেটা থেকেই যাবে। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু টি4 দেওয়ার পরে আমরা টিএসএইচ দিয়ে আর মনিটর করতে পারবো না। তাহলে এদের ক্ষেত্রে মনিটর করতে হবে টি4 দেখে। তাহলে এটা একটু খেয়াল রাখা লাগবে যে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম পেশেন্টে আমরা মনিটর করবো বাই মেজারিং টিএসএইচ, আর সেকেন্ডারি ক্ষেত্রে আমরা মেজার করবো থ্রি টি4। এটা কি বোঝা গেছে? তাহলে এটাও পরীক্ষা আসে কিন্তু প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা কিভাবে মনিটর করবো, সেকেন্ডারি ক্ষেত্রে কিভাবে মনিটর করবো। আচ্ছা, আমাদের প্রাইমারিতে সমস্যা কি হয়? মনে করেন এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে প্রাইমারিতে সমস্যা হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড কি করতেছে? টি4 দিলে টি4 টি3 এগুলো কম সিক্রেশন করতেছে।
পিটুইটারি গ্ল্যান্ড যখন সেন্স করবে যে তার থাইরয়েড হরমোন কম সিনথেসিস হচ্ছে, সে কি করবে, কম্পেনসেট করার জন্য টিএসএইচ সিক্রেশন বাড়ায় দিবে। তাহলে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে আমরা কি পাবো, T4 কম, টিএসএইচ বেশি। এখন আমরা ট্রিটমেন্ট করার জন্য কি করবো, T4 রিপ্লেসমেন্ট করবো। T4 যখন রিপ্লেসমেন্ট করবো তখন কি হবে, টিএসএইচ আস্তে আস্তে কমবে। তাহলে টিএসএইচ আমরা যদি T4 বেশি রিপ্লেসমেন্ট করে ফেলি, ওভার ট্রিটমেন্ট করি, তাহলে টিএসএইচটা কি হবে, বেশি কমে যাবে। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো যে ট্রিটমেন্ট বেশি হয়ে যাচ্ছে বা ওভার রিপ্লেসমেন্ট হচ্ছে। আর যদি রিপ্লেসমেন্ট ঠিক মতো না হয় তাহলে কি হবে, টিএসএইচটা পার্সিস্টেন্টলি রেস্ট থাকবে। তার মানে টিএসএইচ যদি বেশি থাকে তাহলে আমরা বুঝবো তার ট্রিটমেন্টটা ডোজটা অ্যাডিকুয়েট না, আরও T4 দেওয়া লাগবে। তাহলে আমরা টিএসএইচ দেখে এই ক্ষেত্রে আমরা মনিটর করতে পারবো ইন কেস অফ প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। এখন সেকেন্ডারি ক্ষেত্রে সমস্যা কি, সেকেন্ডারি ক্ষেত্রে প্যাথোলজি হচ্ছে হাইপোথ্যালামাস বা পিটুইটারিতে, মোস্ট লাইকলি পিটুইটারি গ্ল্যান্ডে বেশি প্যাথোলজি থাকে। এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড টিএসএইচ রিলিজ কম করতেছে, এর ফলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে T4 রিলিজ কম হচ্ছে। তাহলে দুইটাই কম, মানে হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। এই পেশেন্টটা আমরা ট্রিটমেন্ট করার সময় T4 রিপ্লেসমেন্ট দিলাম। এখন এটা যদি আমরা T4 রিপ্লেসমেন্ট দিই, পিটুইটারি গ্ল্যান্ডে তো কোনো চেঞ্জ হবে না, কারণ পিটুইটারি গ্ল্যান্ড তো অলরেডি তার প্যাথোলজির কারণে সে টিএসএইচ সিক্রেশন করতে পারতেছে না। সো আমরা T4 যদি ওভার রিপ্লেসমেন্ট হোক বা আন্ডার রিপ্লেসমেন্ট যাই হোক না কেন, এখানে টিএসএইচ কোনো চেঞ্জ হবে না। সো এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা টিএসএইচ দেখে মনিটর করতে পারবো না যে ট্রিটমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা, এটা কি অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট হচ্ছে নাকি ওভার ট্রিটমেন্ট নাকি আন্ডার ট্রিটমেন্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা মনিটর করার জন্য তখন কি দেখবো, ফ্রি T4 দেখবো। তাহলে প্রাইমারি ক্ষেত্রে আমরা টিএসএইচ কমতেছে বাড়তেছে নাকি উইদিন রেঞ্জ আছে, এটা দেখে আমরা মনিটর করতে পারি যে তার রিপ্লেসমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা। কিন্তু সেকেন্ডারি যে ক্ষেত্রে পিটুইটারি গ্ল্যান্ডে প্যাথোলজি, সেক্ষেত্রে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যেহেতু টিএসএইচ রিলিজ হচ্ছেই না, এই ক্ষেত্রে আমরা সাপ্লিমেন্টেশন দেওয়ার পরেও ওখানে কোনো চেঞ্জ হবে না। সো সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা মনিটর করার জন্য টিএসএইচটা ইউজ করলে কোনো লাভ হবে না। আমাদের মনিটরিং এর জন্য ফ্রি T4 লেভেলটা দেখা লাগবে, যে ফ্রি T4 লেভেল রেঞ্জের মধ্যে আছে নাকি বেশি হয়ে যাচ্ছে নাকি কম হয়ে যাচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, পরের জিনিসে যাই। Which of the following should be given urgently to manage this woman's adrenal crisis? An 18-year-old woman is admitted to the emergency department having collapsed at a rape. She is unconscious and her blood pressure is at 76 by 34 millimeter mercury. She is found to have a card in her purse that indicates she is on steroid for adrenal failure. Finger prick glucose testing reveals blood glucose 3.4, potassium 0.5, sodium 130. পেশেন্টের অ্যাড্রেনাল ক্রাইসিসের ট্রিটমেন্টের জন্য আমরা কি ইউজ করবো, তাহলে এটাও এর আগে এফসিএস পরীক্ষা কোশ্চেন আসছে সিঙ্গেল পেজ হিসেবে। এক্সেলেন্ট। তাহলে আমরা কি দেবো, আইভি স্যালাইন এবং হাইড্রোকর্টিসন। অ্যাড্রেনাল ক্রাইসিস তো খুবই কমন একটা টপিক পরীক্ষার জন্য, এখান থেকে বায়োকেমিক্যাল ফাইন্ডিংস, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট সবই আসে। What diagnosis fits best with this clinical picture? A 42-year-old man presents to his GP complaining of decreased libido. He has also noticed that he is shaving less frequently. On the few occasions he has tried to have sex, he has failed to maintain his erection to penetration. His visual field testing is normal and he has no medication history. Serum prolactin level 2000 and testosterone 8 nanomole per liter, which is reduced. High function test levels normal, physical evolution is normal. তাহলে পেশেন্টের হাইপোগোনাডিজম লাইক প্রেজেন্টেশন আছে, আর প্রোল্যাক্টিন হচ্ছে বেশি, অ্যারাউন্ড 2000। পেশেন্টের ভিজুয়াল ফিল্ডে কোনো ডিফেক্ট নেই। তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি, ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমা। আচ্ছা, ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কেমন থাকে, এটা হচ্ছে লোকাল সিমটমস ডিউ টু মাস, তারপর হচ্ছে হরমোন এক্সেস, আর একটা হচ্ছে ডেফিসিয়েন্সি। এখন এই পেশেন্টের মেইনলি প্রেজেন্টেশন হয়েছে ডেফিসিয়েন্সি নিয়ে, কিন্তু পেশেন্টের কোনো ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট নাই, কোনো হেডেক নাই,
আবার প্রোল্যাক্টিন লেভেল আছে কত 2000। ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমা যেগুলা সেগুলোতে প্রোল্যাক্টিন লেভেল থাকে ইউজুয়ালি মোর দ্যান 5000। আর মাইক্রোপ্রোল্যাক্টিনোমা এগুলো ইউজুয়ালি 1000 থেকে 5000 এর মধ্যে থাকে। আর মাইক্রোপ্রোল্যাক্টিনোমাতে ইউজুয়ালি কোনো লোকাল কম্প্রেশনের ফিচার বা মাস ইফেক্ট থাকে না। এটা অ্যান্সার হচ্ছে মাইক্রোপ্রোল্যাক্টিনোমা। তাহলে আমাদের পিটুইটারি যে অ্যাডিনোমা হয় এগুলোর মধ্যে মাইক্রো অ্যাডিনোমা হতে পারে, ম্যাক্রো হতে পারে। বেশি কমন হচ্ছে মাইক্রো অ্যাডিনোমা, মানে মাইক্রোপ্রোল্যাক্টিনোমা এগুলো হচ্ছে বেশি কমন। ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমা যদি থাকে তাহলে সেক্ষেত্রে পেশেন্টের মাস ইফেক্টের ফিচার্স থাকবে, লাইক হেডেক, ভিজুয়াল ডিফেক্ট, ডিপ্লোপিয়া বা বাইটেম্পাল হেমিনোপিয়া এই ধরনের হিস্ট্রি থাকবে। আর প্রোল্যাক্টিন লেভেল ইউজুয়ালি থাকে হচ্ছে 4000 বা 5000 বা তারও বেশি থাকে, অনেক সময় মোর দ্যান 5000 থাকে। তাহলে আমরা যদি দেখি প্রোল্যাক্টিন লেভেলটা বাড়ছে কিন্তু 5000 বা 4000 এত বেশি বাড়ে নাই, মানে 1000 থেকে 5000 এর মধ্যে আছে, কোনো মাস ইফেক্ট নাই, তাহলে সেক্ষেত্রে আমাদের মোস্ট লাইকলি কজ হচ্ছে মাইক্রোঅ্যাডিনোমা। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে মাইক্রোপ্রোল্যাক্টিনোমা। পরীক্ষার ক্ষেত্রে মনে রাখতে হবে ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমা বা মাইক্রোঅ্যাডিনোমা থাকলে সেক্ষেত্রে অলমোস্ট অলওয়েজ তার হচ্ছে মাস ইফেক্টের হিস্ট্রি থাকবে বা স্পেকোকনলেশন যে ফিচারগুলো, হেডেক, ভিজুয়াল ডিফেক্ট এগুলো দেওয়া থাকবে। এগুলো যদি দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে মোস্ট লাইকলি মাইক্রোপ্রোল্যাক্টিনোমা। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা আমরা দেখি। A 27-year-old woman comes to the endocrine clinic for review. She has suffered from loss of libido, vaginal dryness, and breast milk leakage on minimal nipple stimulation over the course of the past few months. She has one child who is 2 years old, says her symptoms are significantly affecting her relationship. She takes occasional medication for reflux but has no past medical history. Then হচ্ছে এখানে significant কিছু নাই, blood pressure, pulse, BMI within normal limit. Hemoglobin 132, WBC platelet, sodium, potassium, creatine all are within normal limit. Prolactin level is within normal limit বা হাই নর্মাল বলা যেতে পারে। ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, বাইটেম্পল হেমিয়ানোপিয়া। তাহলে পেশেন্ট হচ্ছে প্রোল্যাক্টিন লেভেল অলমোস্ট নর্মাল, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট আছে। তাহলে ডায়াগনোসিস কি? নন ফাংশনিং অ্যাডেনোমা। তাহলে কয়েকটা জিনিস খেয়াল রাখা লাগবে, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে ম্যাক্রোঅ্যাডিনোমা, ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমা, আর একটা হচ্ছে নন ফাংশনিং অ্যাডিনোমা। তাহলে মাইক্রোর ক্ষেত্রে ইউজুয়ালি প্রোল্যাক্টিন থাকে হচ্ছে 1000 থেকে 5000, এর সাথে হরমোনাল এক্সেসিভ ফিচার্স থাকতে পারে বা ইনকেস প্রোল্যাক্টিনের কারণে অনেক সময় হাইপোকার্ডিয়া ফিচার্স থাকতে পারে। ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমাতে প্রোল্যাক্টিন লেভেল থাকবে মোর দ্যান 5000 বা ভেরি হাই লেভেল, এর সাথে ফিল্ড ডিফেক্ট থাকবে, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট। নন ফাংশনিং অ্যাডিনোমাতে ভিজুয়াল ফিল্ড থাকবে, সাথে প্রোল্যাক্টিন লেভেল নর্মাল থাকতে পারে অথবা মাইল্ড ইনকেস থাকতে পারে উইদিন দ্য রেঞ্জ অফ মাইক্রোপ্রোল্যাক্টিনোমা, মানে 1000 থেকে 5000 এই রেঞ্জের মধ্যে ইউজুয়াল থাকে, অথবা নর্মাল থাকতে পারে। তাহলে এই পেশেন্টের যেহেতু প্রোল্যাক্টিন লেভেল বাড়েই নাই, হাতে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট আছে, তাহলে এটা হচ্ছে নন ফাংশনিং অ্যাডিনোমা। এই কোশ্চেনও কিন্তু প্রিভিয়াস পরীক্ষাগুলোতে আসছে, তাহলে এটা একটু খেয়াল রাখা লাগবে আমাদের। প্রথমে দেখতে হবে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট আছে কিনা, যদি ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট থাকে তাহলে এটা হচ্ছে হয় ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমা অথবা নন ফাংশনিং অ্যাডিনোমা। এরপর আমরা দেখবো প্রোল্যাক্টিন লেভেলটা কেমন আছে। প্রোল্যাক্টিন যদি অনেক বেশি থাকে তাহলে ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমা, যদি প্রোল্যাক্টিন লেভেল নর্মাল বা মানে রাইজ হলে অত বেশি রাইজ নয় সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে তাহলে নন ফাংশনিং অ্যাডিনোমা। Which of the following is likely to be underlying cause of his hypercalcemia? A 74-year-old man presents to the emergency department with an abnormal chest X-ray revealing a right hilar mass. There is a history of 40 years of cigarette smoking. He is noted to have markedly raised corrected calcium 3.25 millimole per liter. Apart from a mildly raised urea level due to dehydration, his other renal function test is normal. He has a normocomic normocytic anemia with a hemoglobin 10 gram per liter. Phosphate and vitamin D are normal. PTS is low. Excellent. Raised PTS related protein. Patient diagnosis কি?
স্মল সেল আর স্কমার্স সেল? তাহলে এটা হচ্ছে একটা স্কমার্সিয়াল লাং কার্সিনোমা। স্কমার্সিয়াল লাং কার্সিনোমা পেশেন্টগুলো হাইপারক্যালসেমিয়া প্রেজেন্ট করতে পারে, which is a paraneoplastic feature due to parathyroid hormone related protein. স্কমার্সিয়াল কার্সিনোমা আরেকটা ফিচার্স কি পাওয়া যায়, ক্যারেক্টারিস্টিক ফিচার্স বলতে পারি আমরা। ক্যারেক্টারিস্টিক হলে পরীক্ষার ক্ষেত্রে আর কি ইউজুয়ালি সিনারিও দেওয়া থাকে। ক্লাবিং, ক্লাবিং হইতে পারে, ক্লাবিং থেকেও বেশি ইম্পর্টেন্ট। এক্স-রেতে আমরা কি পাইলে বলতে পারি যে স্কমার্স হওয়ার সম্ভাবনা বেশি? সেন্ট্রাল লেশন, আর কিছু? ক্যাভিটেশন। ক্যাভিটেশন আর হাইপারক্যালসিমিয়া এই দুটো হচ্ছে বেশি কমন ইন কেস অফ স্কমার্সিয়াল কার্সিনোমা। পরীক্ষায় ক্লু থাকে এই দুটাই ইউজুয়ালি, হয় হাইপারক্যালসিমিয়া দেওয়া থাকবে আর নাহলে বলা থাকবে ক্যাভিটাইলেশন আছে। তাহলে স্কমার্সিয়াল কার্সিনোমা গুলো ক্যাভিটেশন বেশি করে। ডেভিডসনে এই দুইটা কথাই বেশি বলা আছে। আর বাকি যেগুলো আছে কার্সিনয়েড, কুশিং, সিআরড, এগুলো হচ্ছে স্মল সেল লাং কার্সিনোমাতে বেশি কমন। আর এডিনো কার্সিনোমাতে বলে গাইনোকোমের, সেটা বেশি কমন। এগুলো পরীক্ষা আসে না, স্মল সেল লাং কার্সিনোমা, স্কমার্সিয়াল কার্সিনোমা এই দুটো পরীক্ষায় বেশি আসে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? A 28-year-old woman who is 3 months postpartum comes to the surgery complaining of tiredness. She has had no period since the baby was born, and she has been unable to breastfeed because of a lack of milk production. You notice in her case sheet that she required a blood transfusion after delivery for severe postpartum hemorrhage. এটা খুবই কমন একটা সিনড্রোম, শিয়ান সিনড্রোম। তাহলে কোনো পেশেন্ট যদি পোস্টপার্টাম হেমোরেজের পরে এই ধরনের হাইপোপিটেটিজমিক ফিচার ডেভেলপ করে, তাহলে মোস্ট লাইকলি কজ হচ্ছে শিয়ান সিনড্রোম। লাস্ট কোশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। A 51-year-old man presents to emergency department with altered consciousness. His blood pressure is 80/50 milliliter mercury. His skin is pigmented and has a past history of Hashimoto's thyroiditis. His family says that he has been tired for several months, has been losing weight, complaining of abdominal pain. তাহলে পেশেন্টের বিপি কম, পিগমেন্টেশন আছে, অল্টার কনসাসনেস, টায়ার্ডনেস, ওয়েট লস, অ্যাবডোমিনাল পেইন, আর সাথে আছে পাস্ট হিস্ট্রি অফ হাশিমোটোস থাইরয়েডাইটিস। Which of the following results is most likely to be found on investigation? এটা ডায়াগনোসিস কি? রিসন্স। তাহলে মোস্ট লাইকলি ফাইন্ডিংস কি হতে পারে? আচ্ছা, গ্লুকোজ কেমন পাবো আমরা এডিসন্স হইলে? গ্লুকোজ পাবো লো। সোডিয়াম তো বেশি দেওয়া রয়েছে। অ্যাড্রেনালিন সার্ভিসে সোডিয়াম কেমন পাওয়া যায়? সোডিয়াম কম, তাহলে এটা তো মিলে 116 আছে, এটা তো কারেক্ট অ্যান্সার। ইসিজি করলে কেমন পাবো? আচ্ছা, অ্যাড্রেনালিন সার্ভিসে বা অ্যাডিসন ডিজিজ আমি চিন্তা করি, অ্যাডিসন ডিজিজে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কি কি থাকে? আচ্ছা, আমরা একটু আগে আসি। এই পেশেন্টটার যে ডায়াগনোসিস, এটা কি প্রাইমারি অ্যাড্রেনালিন সাফিসিয়েন্সি নাকি সেকেন্ডারি? সেকেন্ডারি। কিভাবে বুঝবো আমরা সেকেন্ডারি এটা? আচ্ছা, প্রাইমারি সেকেন্ডারি দুইটাতে তো কর্টিসল থাকবে বেশি না কম? কর্টিসল কম থাকবে।
এসিটিস কেমন থাকবে? প্রাইমারিতে কেমন থাকবে এসিটিস, আর সেকেন্ডারিতে কেমন থাকবে? এসিটিস বেশি থাকবে প্রাইমারিতে, সেকেন্ডারিতে কম। এসিটিস বেশি থাকলে ফিচার্স আমরা কি পাই? পিগমেন্টেশন পাই ডিউ টু এক্সেসিভ মেলানিন। তাহলে এই পেশেন্টটা স্কিনে বলছে পিগমেন্টেড, তাহলে এটি প্রাইমারি নাকি সেকেন্ডারি? প্রাইমারি। তাহলে এটা একবার এক্সেসে কোশ্চেন আসছিল যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফিচার ইজ মোস্ট ডিফারেন্সিয়েটিং ফিচার্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। এটা আমরা অনেকবার ডিসকাশন করছি। কোনো পেশেন্ট যদি পিগমেন্টেশন থাকে তাহলে এটা হচ্ছে যে প্রাইমারি বা অ্যাডিসনস ডিজিজ বা প্রাইমারি অ্যাডেন ইনসাফিসিয়েন্সি। আর যদি হাইপোপিগমেন্টেড থাকে বা পেইল থাকে তাহলে সেটা হচ্ছে সেকেন্ডারি। বাকি যে ফিচার্সগুলো আছে সবগুলাই ভ্যারি করতে পারে। আচ্ছা, এখন যদি অ্যাডিসনস ডিজিজ হয় বা প্রাইমারি অ্যাডেনাল ইনসাফিসিয়েন্সি হয়, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কি কি পাওয়া যেতে পারে? একটা আমরা পেলাম সোডিয়াম কম, আর কি থাকতে পারে? হাইপার, কোনটা বেশি থাকবে? ক্যালেমিয়া। আর কিছু থাকে? গ্লুকোজ কম। ইলেকট্রোলাইটসের মধ্যে আর কোনো চেঞ্জ থাকে? আচ্ছা, গ্লুকোকর্টিকয়েডের একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এরা ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে ইনহিবিট করে, আর হচ্ছে অস্টোক্লাস্টকে ইনহিবিট করে। এখন কোনো পেশেন্টের যদি অ্যাডেনিন ইনসাফিসিয়েন্সি হয় তাহলে গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি হবে, ফলে এদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন বেশি বেশি হবে, অস্টোক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে। তাহলে অস্টোক্লাস্টিক অ্যাক্টিভিটি যদি বেড়ে যায়, ক্যালসিয়াম অ্যাবজর্পশন যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম কেমন পাবো? তাহলে হাইপার ক্যালসিয়ামের ক্ষেত্রে আমাদের তিনটা মনে রাখা লাগবে, এই সরি অ্যাডিসনসের ক্ষেত্রে: হাইপোন্যাট্রেমিয়া, হাইপার ক্যালেমিয়া, হাইপার ক্যালসেমিয়া। তিনটা ডিভিশনে আছে, ডিভিশনের বাইরে থেকে আমরা কোনো কিছু বলতেছি না। তাহলে ইসিজি করলে হাইপার ক্যালেমিয়া পেশেন্টের মোস্ট ইম্পর্টেন্ট বা আর্লিয়েস্ট ফিচার কি পাওয়া যায়? টল পিক টিওয়েভ। তাহলে এক্ষেত্রে আমরা টিওয়েভ পিক পাবো, নট ফ্ল্যাটেন। পটাশিয়াম বেশি পাবো, তাহলে এটা ফলস। ইউরিয়া বেশি পাবো, এখানে ইউরিয়া কম আছে, তাহলে সবগুলো ফলস। তাহলে অ্যান্সার হচ্ছে সিরাম সোডিয়াম লেভেল 116 বা লো সোডিয়াম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আর কোশ্চেন নাই। আর হাসিমোটোস থাইরয়েডাইটিস, এটাও যদি ক্লু থাকে, সাপোজ পিগমেন্টেশন নাই তারপরেও এটা হচ্ছে প্রাইমারি। হাসিমোটোস থাইরয়েডাইটিস এটা কি ধরনের ডিজিজ? এটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন কজে যদি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হয়, এটা কি প্রাইমারি নাকি সেকেন্ডারি? তাহলে অটোইমিউন যে কজ আছে এগুলো হচ্ছে সব প্রাইমারি। তাহলে আদার অটোইমিউন ডিজিজের সাথে যে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি অ্যাসোসিয়েট থাকে এটা হচ্ছে প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি বা অ্যাডিসন ডিজিজের দিকে যাবে। সেকেন্ডারি ক্ষেত্রে তো দুইটাই কজ শুধু। একটা হচ্ছে যদি সাডেন স্টেরয়েড উইথড্রল করা হয়, এটা হচ্ছে মোস্ট কমন কজ, স্টেরয়েড উইথড্রল। অথবা যদি হাইপোপিটুইটারিজম মানে পিটুইটারি গ্ল্যান্ডে যদি সমস্যা থাকে, অথবা যদি হাইপোথ্যালামাসে সমস্যা থাকে। যদি হাইপোথ্যালামাসের সমস্যা প্যাথোলজি খুবই রেয়ার, তাহলে হাইপোপিটুইটারিজম এবং স্টেরয়েড উইথড্রল এই দুটো হচ্ছে সেকেন্ডারি কজ। এখানে তো অটোইমিউনের কোনো কজ নাই, হাইপোপিটুইটারিজমে অটোইমিউনের কোনো কজ নাই। গ্লুকোকর্টিকয়েড বেশি, গ্লুকোকর্টিকয়েড বেশি মানে বুঝি না এটা। তাহলে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি পেশেন্টের হিস্ট্রিতে যদি পিগমেন্টেশন থাকে
তাহলে এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ক্লু ফর প্রাইমারি অ্যাডেনিন ইনসাফিসিয়েন্সি। সেকেন্ড ক্লু কি থাকতে পারে? হাইপার ক্যালিমিয়া থাকতে পারে। থার্ড কি ক্লু থাকতে পারে? আদার অটোইমিউন ডিজিজের হিস্ট্রি থাকতে পারে। তাহলে এই তিনটা যে কোনো একটা ক্লু থাকলে সেটা মোস্ট লাইকলি প্রাইমারি অ্যাডেনিন ইনসাফিসিয়েন্সি। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পিগমেন্টেশন। আচ্ছা, গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েডের আমরা বললাম দুইটা ইম্পর্টেন্ট রোল আছে। একটা হচ্ছে এটা ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে ইনহিবিট করে, মানে ক্যালসিয়াম কমায়। আর একটা হচ্ছে অস্টোক্লাস্টিক অ্যাক্টিভিটিকে ইনহিবিট করে। অস্টোক্লাস্টিকের কাজ কি? অস্টোক্লাস্টে বোন রিজার্পশন করা। বোন রিজার্পশন করে কি করে? সে ব্লাডে ক্যালসিয়াম বাড়ায়। তাহলে স্টেট কি করে? অস্টোক্লাস্টিককে যদি ইনহিবিট করে তাহলে এটা বোন রিজার্পশন কম হবে, সেম ক্যালসিয়াম কমাবে। মানে স্টেরয়েড কি করে? ক্যালসিয়াম লেভেল কমায়। আমরা হাইপার ক্যালসিয়ামের ট্রিটমেন্ট অনেক সময় স্টেরয়েড ইউজ করি না, বিশেষ করে যদি গ্রানুলোমাটাস ডিজিজগুলোতে সেগুলো বেশি স্টেরয়েড ইউজ করা হয়। তাহলে স্টেরয়েডের কাজ হচ্ছে ক্যালসিয়াম কমানো। এখন অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি কি হচ্ছে? আমাদের গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি হচ্ছে। তাহলে কি হবে এখানে? ক্যালসিয়ামগুলা গ্লুকোকর্টিকয়েড যদি কমে যায় তাহলে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের উপর যে ইনহিবিটর ইফেক্ট ছিল সেটা থাকবে না, ক্যালসিয়াম বেশি অ্যাবজর্পশন হবে। তারপর অস্টোক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, ফলে বোন রিজার্পশন বেশি হবে, ব্লাডে ক্যালসিয়াম বেড়ে যাবে। তাহলে গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি হলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়বে, অস্টোক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়বে, বোন রিজার্পশন বাড়বে, সেরাম ক্যালসিয়াম লেভেল বেশি হবে। তাহলে আজকে ডেভিডসনে গিয়ে বক্স খুলবেন দুইটা জায়গায়। একটা হচ্ছে হাইপার ক্যালসিয়াম কজ, ওখানে দিয়ে আছে গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি বা অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি বা অ্যাডিশনাল ডিজিজ, যাই হোক। আর একটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে বক্সটা আছে আর কি, ওখানে আবার দেওয়া আছে গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি ফিচার্সের মধ্যে, ওখানেও হাইপার ক্যালসিয়ামি আছে। তাহলে তিনটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আমাদের মনে রাখা লাগবে: হাইপোনাট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া এন্ড হাইপারক্যালসিমিয়া ইন কেস অফ গ্লুকোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি বা অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, যেটা বলি আমরা আর কি। বোঝা গেছে এখন? ওকে, ঠিক আছে। তাহলে এটা আমাদের লাস্ট কোশ্চেন ছিল। লাস্টে যেগুলো ডিসকাস করলে এগুলো একবার একটু বই থেকে দেখে নিন, না হলে আবার পরে মনে নাও থাকতে পারে। তাহলে এন্ডোক্রাইনোলজির ক্ষেত্রে একটু বুঝে পড়া লাগবে। এন্ডোক্রাইনে বুঝে পড়লে এগুলো খুব বেশি রিভাইজ বা মুখস্থ করা দরকার হয় না। অন্যান্য বিষয় চ্যাপ্টার ক্ষেত্রে বিষয় ইনফরমেশন গুলো মুখস্থ করা লাগে। এন্ডোক্রাইনটা একটু এক্সেপশন। এটা বুঝে পড়লে খুবই সহজ, মুখস্থ করার দরকার নেই। আর না বুঝে পড়লে আসলে মুখস্থ করলেও দেখা যাচ্ছে পরীক্ষায় কোশ্চেন নিতে গেলে আর তখন অ্যান্সার গুলো মিলানো যাবে না। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে পর্যন্তই।